বিসমিল্লাহ। আমরা পিরিয়ডিক মোশনের আজকে অ্যাকচুয়ালি সেকেন্ড পোর্শনটুকু এবং পিরিয়ডিক মোশনের বাকি যে জিনিসপত্রগুলো আছে সেগুলো পড়ব। এখন ভার্সিটি হোক ইঞ্জিনিয়ারিং হোক, দুই জায়গায় পিরিয়ডিক মোশন থেকে যে কোশ্চেনগুলো আসে, যে কোশ্চেন প্যাটার্নটা হয়, এটা নতুন কিছু না। মানে অ্যাকচুয়ালি একাডেমিকের জন্য যদি কারো কমপ্লিট প্রিপারেশন থাকে এইচএসসি পরীক্ষার জন্য, তার অ্যাডমিশনের জন্য নতুন করে খুব বেশি মাথা ব্যথা করতে হয় না। সো আমি এখন শুরু করব একটা পিরিয়ডিক মোশনে এনার্জি নিয়ে, যে একটা সরল ছন্দিত গতির শক্তিটা কিভাবে আসে, কখন কত শক্তি থাকবে, কখন কত বেগ থাকবে, এই জিনিসপত্রগুলো নিয়ে আজকে শুরু করব। এবার প্রথমেই যে জিনিসটা নিয়ে আমাদের মাথা ঘামাতে হবে সেটা হচ্ছে, একটা স্প্রিংকে যখন আমি টানবো, ধরেন একটা স্প্রিং নরমালি আছে, এটা হচ্ছে একটা স্প্রিং। স্প্রিং এর এটা স্বাভাবিক অবস্থা, কিন্তু এটা সাম্যাবস্থা না। স্প্রিং এর এইটা নরমাল কন্ডিশন, কিন্তু এটা সাম্যাবস্থা না। সাম্যাবস্থা কখন তৈরি হবে? যখন স্প্রিং এর তলায় একটা ভর ঝুলানো হবে, স্প্রিংটা টান টান একটা কন্ডিশনে আসবে, এটা হচ্ছে স্প্রিং এর সাম্যাবস্থা। তাহলে প্রথম যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, স্প্রিং এর তলায় ভর ঝুলানো হলে স্প্রিংটি টান টান হয়ে যে অবস্থানে আসে তা স্প্রিং এর সাম্যাবস্থা। দেখেন, স্প্রিং এর তলায় যতক্ষণ ভর ঝুলাচ্ছেন না ততক্ষণ কিন্তু কোনো সাম্যাবস্থার প্রশ্ন নেই। তাহলে সাম্যাবস্থায় সে আসতে দেখেন তার একটা প্রসারণ হয়েছে। তাহলে নর্মাল কন্ডিশন থেকে সাম্যাবস্থায় আসতে স্প্রিংটার কি হয়? একটা প্রসারণ হয়। এখন এই সাম্যাবস্থান থেকে যতটুকু টান দিব আমরা স্প্রিংটাকে, আমরা আবার সাম্যাবস্থান থেকে স্প্রিংটাকে টান দিলাম। সাম্যাবস্থান থেকে যতটুকু টান দেওয়া যাবে সেটা হবে স্প্রিং এর বিস্তার। তাহলে এই যে সাম্যাবস্থা থেকে যতটুকু টানবো সেটা হচ্ছে স্প্রিং এর বিস্তার এ। আর এটাকে বলা হয় ইলগনেশন। সো ইলগনেট বা ইলগনেশন হচ্ছে এই যে ইটা হচ্ছে এইখানে স্প্রিংটার সাম্যাবস্থা আসা পর্যন্ত কতটুকু কি হচ্ছে? প্রসারণ হচ্ছে। আর সাম্যাবস্থান থেকে স্প্রিংটাকে আরো যতটুকু টানা হয়, সাম্যাবস্থান হতে স্প্রিংটিকে আরো যতটুকু টানা হয় তা স্প্রিং এর বিস্তার। এখন এখানে বেশ কিছু জিনিসপত্র খুব ইম্পর্টেন্ট। আমি যখন একটা স্প্রিং এর জন্য গতির সমীকরণ লিখব, তখন অ্যাকচুয়ালি স্প্রিংটাকে কোথা থেকে ছেড়ে দিচ্ছি বা কোথায় শূন্য সময় কাউন্ট করতেছি সেটা খুব ইম্পর্টেন্ট। দেখেন, স্প্রিংটি টেনে ছেড়ে দেবার মুহূর্তে যদি স্টপওয়াচ চালু করা হয়, তাহলে টি সমান 0 সময়ে স্প্রিং এর সরণ x সমান a বিস্তারের সমান। আর যদি বিস্তারের সমান সরণ হয় তখন স্প্রিং এর গতির সমীকরণ, এক্ষেত্রে স্প্রিং এর গতির সমীকরণ হবে
এক্স সমান এ কজ ওমেগা টি। আর যদি আপনি স্প্রিংটাকে টেনে ছেড়ে দেবার মুহূর্তে স্টপার চালু না করেন, সো আমরা সেকেন্ড সিচুয়েশনে যাই। আমরা স্প্রিং টেনে ছেড়ে দেবার পর স্প্রিংটি সাম্যাবস্থান অতিক্রম করার মুহূর্তে স্টপ ওয়াচ চালু করা হলে, মানে আপনি স্প্রিংটাকে টেনে ছেড়ে দিছেন, স্প্রিংটা যখন সাম্যাবস্থান অতিক্রম করতেছে ওই মুহূর্তে যদি স্টপ ওয়াচ চালু করেন, তাহলে টি সমান 0 সময়ে এক্স এর ভ্যালু কত? 0। তাহলে টি সমান 0 সময়ে যদি এক্স এর ভ্যালু 0 হয়, এক্স ইকুয়ালস টু কি লিখবেন? এ সাইন ওমেগা টি লিখবেন। এটা খুব 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 ইম্পর্টেন্ট যে স্প্রিং এর ক্ষেত্রে ইকুয়েশন কিভাবে আসবে। সো এটা অলওয়েজ মাথায় রাখবেন। শূন্য সময়ে কণা সাম্যাবস্থায় থাকলে বেগের সমীকরণ একরকম হবে, আর শূন্য সময়ে কণা বিস্তার বা সর্বোচ্চ সরণে থাকলে সেক্ষেত্রে আমার যে গতির সমীকরণ সেটা ভিন্ন রকম হবে। এইবার আরো একটা জিনিস, এই যে শুরুতে স্প্রিংটা ই পরিমাণ প্রসারিত হলো, ধরেন আমি এখানে এমজি পরিমাণ ওজন ঝুলাইছি, এই ব্লকের ভর এম এম, তাহলে ওজন কি এমজি, এমজি ওজন ঝুলানোতে স্প্রিং এর ই পরিমাণ প্রসারণ হলে, এমজি ওজন ঝুলানোয় স্প্রিং এর ই পরিমাণ প্রসারণ হলে বল ধ্রুবক কে ইকুয়ালস টু এমজি বাই। সো একটা স্প্রিং এর তলায় ওজন ঝুলানো হলে স্প্রিং এর যে প্রসারণ হবে সেখান থেকে আমরা কি পাবো? বল ধ্রুবক পাবো। ফাইনালি শক্তির ইকুয়েশনে আসি। চলেন এখন আমরা শক্তিতে আসি। এই যে স্প্রিংটাকে টেনে ছেড়ে দিছি, ওজন এমজি এখানে আছে, বিস্তারে মোট শক্তি ইকুয়ালস টু বিভব শক্তি হাফ কে স্কোয়ার। সাম্যাবস্থানে মোট শক্তি ইকুয়ালস টু গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার ম্যাক্স। খেয়াল করেন সাম্যাবস্থানে কোনো বিভব শক্তি নাই, পুরোটাই কি গতিশক্তি। এই কারণে আমার যে ভিটা এটা সর্বোচ্চ ভি হবে সাম্যাবস্থানে। আর এখন আমাদের সাম্যাবস্থান থেকে যে কোনো সরণ এক্স এ স্প্রিং এর বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার, আর গতিশক্তি হবে হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো এই যে স্প্রিং সংক্রান্ত যে কোনো রাশিমালা আমরা আসলে বের করতে পারতেছি। আর গতিশক্তি জানা থাকলে বেগ ভি সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বের করা যাবে, যেখানে ওমেগা সমান রুট ওভার কে বাই এম,
আর কে সমান আবার mg/e ডিভাইডেড বাই m, তাহলে ওমেগা সমান √g/e। দেখেন একটা স্প্রিং এর তলায় ওজন ঝুলাইছেন, ওজন ঝুলানোতে স্প্রিং এর যে প্রসারণ ই ওইটা থেকে ডিরেক্টলি ওমেগা পাওয়া যাবে। ওকে, তাহলে চলেন আমরা এগুলোর অ্যাপ্লিকেশন দেখি যে এই যে ইকুয়েশন গুলা ডেভেলপড হলো এগুলোর অ্যাপ্লিকেশন কি কি আছে। প্রথম প্রবলেম দিয়ে শুরু করি, কোশ্চেন। একটি স্প্রিং সাম্য অবস্থান থেকে 5 সেন্টিমিটার প্রসারিত করতে 80 জুল কাজ করতে হয়। দেখেন আপনি সাম্য অবস্থান থেকে প্রসারিত করবেন কতটুকু, 5 সেন্টিমিটার, কতটুকু কাজ করছেন, 80 জুল। স্প্রিংটিকে আরো 5 সেন্টিমিটার প্রসারিত করতে কত কাজ করতে হবে। এই টাইপের ম্যাথগুলা অ্যাকচুয়ালি সহজ। কেন সহজ খেয়াল করেন, আরো 5 সেন্টিমিটার প্রসারিত করা মানে কি মোট 10 সেন্টিমিটার প্রসারিত করা না। দেখেন এখানে এক্স আই ইনিশিয়ালি সে 5 সেন্টিমিটার মানে 0.05, আর এক্স এ ফাইনালে আসলে 10 সেন্টিমিটার, কারণ 5 এর সঙ্গে আরো 5 টোটাল 10 সেন্টিমিটার। এখন আমার এখানে কৃত কাজ ডাব্লিউ সমান হাফ কে এক্স এফ স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। যে 5 সেন্টিমিটারের জন্য যে কাজ মাইনাস হচ্ছে 10 সেন্টিমিটারের জন্য যে কাজ, এই দুইটার বিয়োগফল থেকে এক্সট্রা 5 সেন্টিমিটারের জন্য কৃত কাজ পাবো। এখন আমরা অলরেডি জানি হাফ কে এক্স আই স্কোয়ার এটি ইকুয়ালস টু 80, এটুকু আমরা জানি। 5 সেন্টিমিটার প্রসারণের জন্য কৃত কাজ 80 জুল। তাহলে এখান থেকে এক্স কে এর মানটা বের হয়ে আসে 80 ইন্টু 2 ডিভাইডেড বাই এক্স আই স্কোয়ার, মানে 160 ডিভাইডেড বাই 0.05 হোল স্কোয়ার, 160 ডিভাইডেড বাই 0.025 নিউটন মিটার, সো সরি নিউটন পার মিটার। তাহলে 160 ডিভাইডেড বাই 0.025 কে এর মান আসলো। এখন হাফ কে এক্স এফ স্কোয়ার ইকুয়ালস টু কত আমরা বের করতে চাই। তাহলে হাফ ইন্টু কে এর মান 160 ডিভাইডেড বাই 0.025 ইন্টু এক্স এফ 0.1 হোল স্কোয়ার। খেয়াল করেন হাফ ইন্টু 160 ইন্টু 0.01 ডিভাইডেড বাই 0.025 এত জুল। এইবার আমাদের হাতে তো ক্যালকুলেটর নাই, সো আমরা ক্যালকুলেটর ছাড়া চিন্তা করি। উপরে হচ্ছে 80 ইন্টু 1, নিচে হচ্ছে 25 ইন্টু উপরের 100, নিচে হচ্ছে 1000। দেখেন কি করছি, একটু বোঝার চেষ্টা করেন। আমি যেটা করতেছি সেটা হচ্ছে খুব সিম্পল কাজ। আমি অ্যাকচুয়ালি দেখেন এখানে যে কাজটা করতেছি সেটা হচ্ছে দশমিক গুলাকে কনভার্ট করে নিচ্ছি, দশমিক গুলাকে কি করে নিচ্ছি, কনভার্ট করে নিচ্ছি। আর কোনো কাজ করতেছি না, সো দশমিক গুলাকে কনভার্ট করে নিচ্ছি। উপরে 0.01 আছে, ঠিক আছে, 0.01 মানে কি 1/100, নিচে 0.025 আছে, তার মানে 25/1000, 1000টা উপরে তুলে নিয়ে গেছি। তাহলে আমার এখানে 800 ডিভাইডেড বাই 25 জুল। কোথাও একটা ক্যালকুলেশন মিস্টেক আমি করে ফেলছি, দাঁড়ান দেখি। মিস্টেক করছি 25, আচ্ছা এখানে একটা দশমিক বেশি হবে, আমি এখানে একটা দশমিক কম দিয়ে ফেলছি। দেখেন 0.05 স্কোয়ার 0.0025 এটা হবে, কারণ দশমিকের পরে 4টা ঘর হবে। সো আমি এখানে তাহলে ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে আমার 0.0025, সো 0.0025, তাহলে এখানে 10,000, তার মানে 8,000/25। এখন
8,000/25 যদি করি, দেখেন 1,000-কে 25 দ্বারা ভাগ করলে কত হবে? একটু মনে মনে হিসাব করেন। 1,000-কে 25, 4/25-এ 100, তাহলে 40 গুণন 8, 320 জুল। তাহলে 320 মাইনাস হচ্ছে 80, 240 জুল কাজ করতে হবে। আরো কত সেন্টিমিটার প্রসারিত করতে? 5 সেন্টিমিটার প্রসারিত করতে 240 জুল কাজ করতে হবে এক্সট্রা। সো এটা গেল হচ্ছে একটা স্প্রিংকে কোনো একটা অবস্থান থেকে ভিন্ন একটা অবস্থানে নিতে কৃত কাজের হিসাব। নেক্সট প্রবলেমে আসি, নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেনটা হচ্ছে আপনার ওই স্প্রিং নিয়ে আমি কোশ্চেন করব। একটি স্প্রিং এর তলায় 5 কিলোগ্রাম ভর চাপানো হলে স্প্রিংটি 4.9 সেন্টিমিটার প্রসারিত হয়। দেখেন স্প্রিং এর তলায় আপনি 5 কিলোগ্রামের একটা ভর চাপাইছেন, স্প্রিংটি 4.9 সেন্টিমিটার প্রসারিত হচ্ছে। স্প্রিংটিকে এই অবস্থা হতে আরো 3 সেন্টিমিটার টেনে ছেড়ে দেয়া হলে 3 সেন্টিমিটার টেনে টি সমান 0 সময়ে ছেড়ে দেওয়া হলে টি সমান 2 সেকেন্ড সময়ে স্প্রিং এর বেগ কত? খেয়াল করেন, একটা স্প্রিং এর তলায় আপনি 5 কিলোগ্রাম ভর চাপিয়ে রাখছেন, স্প্রিংটি 4.9 সেন্টিমিটার প্রসারিত হচ্ছে। তাহলে আপনার ওজন ঝুলানোতে যে প্রসারণ, এটা হচ্ছে ই ই কস টু 4.9 সেন্টিমিটার, তার মানে 0.049 মিটার ই। এখন কে সমান mg বাই ই, এটা আমি আজকের ক্লাসের শুরুতেই পড়াইছি। তাহলে এম হচ্ছে 5, জি হচ্ছে 9.8 ডিভাইডেড বাই 0.049, তাহলে 4 পয়েন্ট, এটা হচ্ছে 49 ডিভাইডেড বাই 0.049। 49 কে আমরা যদি 0.049 দ্বারা ভাগ করি, ওই যে দেখেন একটু আগে যেটা বলতেছিলাম, 49 ইন্টু 1, 3 না 1000 ডিভাইডেড বাই 49, তার মানে কে এর মান আসবে 1000। কে কত পাচ্ছি? 1000 পাচ্ছি। কে এর মান আমরা পেয়ে যাচ্ছি 1000। এখন কে এর মান যদি 1000 হয়ে থাকে, আমার এইখানে ওমেগা এর মান লাগবে, কারণ টি সমান 2 সেকেন্ড সময় স্প্রিং এর বেগ চাওয়া হয়েছে না? তাহলে স্প্রিং এর বেগ ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা যদি ইকুয়েশন এক্সটা জানি, এক্স এর মান ওমেগার মান জানলেই ভি এর মান জানবো। এখন এক্স সমান এ কজ ওমেগা টি। কেন কজ লিখতেছি? দেখেন স্প্রিংটাকে শূন্য সময়ে ছেড়ে দিচ্ছেন, বিস্তার বা সর্বোচ্চ অবস্থান থেকে শূন্য সময়ে ছেড়ে দিচ্ছেন। এ কত? 0.03। কেন এ 0.03? কারণ আপনি সাম্য অবস্থান থেকে 3 সেন্টিমিটার ছাড়ছেন। কজ ওমেগা টি। এখন ওমেগা এর মান কত? ওমেগা সমান রুট ওভার কে বাই এম। ওমেগা ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম। তাহলে রুট ওভার কে হচ্ছে 1000 ডিভাইডেড বাই এম হচ্ছে 5, ওমেগা সমান রুট ওভার 200। সো কজ রুট ওভার 200 ইন্টু টি, এটা হচ্ছে এক্স এর মান। এখন একটা জিনিস দেখেন, আপনারা চাইলে ভি সমান ওমেগা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করতে পারেন, অথবা ভি সমান ডিএক্স বাই ডিটিও করতে পারেন। তাহলে ভি সমান ডিএক্স বাই ডিটি যদি আমরা করি, কস কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন হবে, -0.03 ইন্টু রুট ওভার 200 সাইন রুট ওভার 200 টি। তাহলে টি সমান 2 সেকেন্ডে বেগ ভি সমান -0.03 ইন্টু রুট ওভার 200
sin√200 ইন্টু 2। এখন এইখানে মিস্টেকটা আমি বলি, এখানে মিস্টেক হচ্ছে যখন আপনারা ক্যালকুলেশন করতে যান তখন দেখা যায় অ্যান্সার মিলছে না, এই সেই। এই যে এইখানে sin√200 গুণন 2, এটা ক্যালকুলেটর রেডিয়ানে রেখে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেটর কিসে রাখতে হবে? রেডিয়ানে। আচ্ছা, এটা ভার্সিটিতে হওয়া পসিবল না, কারণ কি ক্যালকুলেটর ছাড়া দেখেন এটা করা যাবে না। সো ক্যালকুলেটর রেডিয়ানে রেখে আপনাকে এই ম্যাথটা সলভ করতে হবে। ওকে, সো ভার্সিটিতে করা না যাক, বোর্ড পরীক্ষায় এই ম্যাথ আসতেই পারে। তাহলে দেখেন, স্মরণের ইকুয়েশন পাইছি, বেগের ইকুয়েশন পাইছি, সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি যে কোনো মুহূর্তের বেগ বের করতে পারতেছি। আর যদি আমি বেগ বের করতে পারি, সেক্ষেত্রে বেগ থেকে আমরা গতিশক্তি, বিভব শক্তি সবকিছুই বের করতে পারবো। সো স্প্রিং সংক্রান্ত টানা হেঁচড়া এখানে শেষ। এরপর আসবো, এই স্প্রিং কে কাটলে কি হয়, স্প্রিং কে জোড়া লাগালে কি হয়। স্প্রিং এর কাটাকুটি। স্প্রিং এর সংযোজন ও বিয়োজন মানে হচ্ছে স্প্রিং কে আমরা কাটবো, পার্ট বাই পার্ট ভাগ করব, বা স্প্রিং কে আমরা অ্যাড আপ করব। সো অ্যাডিং আপ অর সেপারেটিং স্প্রিং। এই ক্ষেত্রে কি হবে সেটা আমরা দেখব। যদি স্প্রিং কে আমি জোড়া লাগাই সিরিজে, একটার পর একটা জোড়া লাগাই, একটা স্প্রিং, দুইটা স্প্রিং, তিনটা স্প্রিং, চারটা স্প্রিং, এটা হচ্ছে সিরিজ। তাহলে প্রথমটার বল ধ্রুবক K1, পরেরটার K2, K3, K4, এইভাবে n সংখ্যক স্প্রিং যদি সিরিজে জোড়া লাগাই, একটা জিনিস মনে রাখবেন, সিরিজে কতগুলি স্প্রিং জোড়া লাগালে, সিরিজে কতগুলি স্প্রিং জোড়া লাগিয়ে একেবারে সর্বশেষ স্প্রিং এর শেষ মাথায় যে বল প্রয়োগ করা হবে, ওই একই বল প্রতিটি স্প্রিং এ প্রযুক্ত হবে। সিরিজে বল ডিভাইড হবে না, বল কিন্তু ভাগ হবে না, সিরিজে বল ডিভাইড হয় না। এবার এই ক্ষেত্রে 1/ks ইকুয়ালস টু 1/k1 প্লাস 1/k2 প্লাস 1/k3 প্লাস এইভাবে যাবে 1/kn পর্যন্ত। সো আমার যদি n সংখ্যক স্প্রিং সিরিজ বা শ্রেণীতে জোড়া লাগাই, সেক্ষেত্রে এটা হবে আমাদের বল ধ্রুবক। আর যদি প্যারালালি জোড়া লাগাই, ধরেন এখানে একটা স্প্রিং, দ্বিতীয় স্প্রিং, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে স্প্রিং গুলোকে জোড়া লাগাচ্ছি, K1, K2, K3, K4, K5, এইভাবে Kn। আমরা যখন প্যারালাল কম্বিনেশন করব, সমান্তরালে জোড়া লাগায় যখন বলটা দিব, এখানে যে বল দিচ্ছি, এই বলটা কি হচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে স্প্রিং গুলার মধ্যে। তাহলে প্যারালালি কম্বিনেশনে প্রযুক্ত বল স্প্রিংগুলির মাঝে
আমি প্যারালালি যে বলটা দিব সেই বলটা স্প্রিং গুলার মাঝে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে যে কেপিটা আসে, কেপিটা হয় K1 প্লাস K2 K3, বল ধ্রুবকটা বেড়ে যায় কেন। সো স্প্রিং কে সিরিজে লাগান, বল ধ্রুবকটা কমে যাবে, আর স্প্রিং কে প্যারালালি লাগান, তাহলে বল ধ্রুবকটা কি হবে, বেড়ে যাবে। এখন সিরিজে লাগানো মানে কি, স্প্রিং এর দৈর্ঘ্য বড় করা। তাহলে সিরিজে লাগানো মানে হচ্ছে স্প্রিং এর দৈর্ঘ্য বড় করা। সুতরাং আমরা যদি সিরিজে লাগাই বা স্প্রিং এর দৈর্ঘ্য বড় করি, তাহলে স্প্রিং এর বল ধ্রুবকটা কি হয়, কমে আসে। সুতরাং কতগুলি স্প্রিং সিরিজে যুক্ত করলে বা স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি করা হলে বল ধ্রুবক কমে যায়। আর স্প্রিং কে কেটে টুকরা করা হলে বা প্যারালাল কম্বিনেশন এ সংযুক্ত করা হলে বল ধ্রুবক বেড়ে যায়। সেই হচ্ছে সিরিজ এবং প্যারালাল কম্বিনেশন। এখন এইখানে আমি একটা কোশ্চেন দিয়ে পুরো জিনিসটা আপনাদেরকে বুঝাই। ধরেন 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের 1000 নিউটন পার মিটার বল ধ্রুবকের একটি স্প্রিং কেটে 3:7 অনুপাতে 2 টুকরা করা হলে বড় টুকরার বল ধ্রুবক কত? এই টাইপ কোশ্চেন যখন আসবে, আপনি 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের এবং 1000 নিউটন পার মিটার বল ধ্রুবকের একটি স্প্রিংকে কেটে 3:7 অনুপাতে 2 টুকরা করলেন, তাহলে বল ধ্রুবক কত হবে? এই টাইপের কোশ্চেন হচ্ছে একেবারে বুয়েট ভর্তি পরীক্ষার জন্য খুব কমন কোশ্চেন। এখন আমরা এখান থেকে কোশ্চেনটার যখন সলিউশন করতে যাব, দেখেন আমরা অ্যাকচুয়ালি স্প্রিংটাকে কয় টুকরা করছি, 2 টুকরা আসলে করি নাই, স্প্রিংটাকে আগে 10 টুকরা করছি। এইভাবে চিন্তা করেন, মানে আমরা পুরো জিনিসটাকে এইভাবে চিন্তা করব, আমরা স্প্রিংটাকে আসলে প্রথমে কয় টুকরা করছি, স্প্রিংটাকে প্রথমে 10 টুকরা করছি। 10 টুকরা করার পরে সেটার মধ্যে 7 টুকরাকে জোড়া দিছি, আবার হচ্ছে 3 টুকরাকে জোড়া দিছি। সো কথাটা বুঝেন আপনারা, প্রথমে আমরা অ্যাকচুয়ালি স্প্রিংটাকে কাটছি, কয় টুকরায় কাটছি, 10 টুকরায় কাটছি। 10 টুকরায় কাটার পরে স্প্রিং এর 7 টুকরা জোড়া দিছি আলাদা, আবার 3 টুকরা জোড়া দিছি আলাদা। তাহলে এখানে আমার প্রথমে 10 টুকরা করে ফেলি, চলেন। 10 টুকরার প্রতিটি টুকরার 10 টুকরার প্রতিটির বল ধ্রুবক 1000 গুণন 10। দেখেন, যদি কেটে টুকরো টুকরো করা হয় বা সিরিজ করা হয় সেক্ষেত্রে বল ধ্রুবকটা কমে। আর যদি প্যারালাল কম্বিনেশন, সরি, কেটে টুকরা করলে হচ্ছে বল ধ্রুবকটা বাড়ে, আর যদি জোড়া লাগানো হয় তাহলে বল ধ্রুবকটা কমে। এখন 10 টুকরায় ভাগ করতেছি, বল ধ্রুবক বাড়বে, 1000 গুণন 10 10,000 হবে। এরকম 7টা,
এরকম 7টি টুকরা জোড়া লাগালে বল ধ্রুবক হবে 10,000 ডিভাইডেড বাই 7 নিউটন পার মিটার। কাজ শেষ। ওকে, এখন যেহেতু আমরা স্প্রিং এর বল ধ্রুবক নিয়ে চিন্তা করতেছি, এখানে আমরা আরেকটা প্রবলেম সলভ করব। কোশ্চেন এটা অ্যাকচুয়ালি খুব সম্ভবত 2018 বা 19 সালে ঢাকা বোর্ডে কোশ্চেন হিসেবে আসছিল, এমসিকিউ কোশ্চেন হিসেবে আসছিল। এটা আপনারা দেখছেন যে ধরেন দুইটা স্প্রিং দুই পাশে বাঁধা আছে, তার মাঝখানে একটা ব্লক দেওয়া আছে। সো একটা ব্লককে দুটা স্প্রিং এর সাহায্যে সংযুক্ত করা আছে, একটা ব্লক সংযুক্ত দুটা স্প্রিং এর সাহায্যে। বাম পাশে একটা স্প্রিং, ডান পাশে একটা স্প্রিং। বাম পাশের স্প্রিং এর বল ধ্রুবক K1, ডান পাশের স্প্রিং এর বল ধ্রুবক K2। এখন আমি এই যে পুরা সিস্টেমটাকে, এই সিস্টেমটাকে রেপ্লিকেট করি। আমার ব্লকটাকে যে কোনো একদিকে সরায় নিব। আমি কি করব, ব্লকটাকে যে কোনো একদিকে সরিয়ে নিব। এই যে ব্লকটা আছে না, এই ব্লকটাকে যে কোনো একদিকে ধরেন সরায় নিলাম, এখানে সরায় নিলাম, ডান পাশে সরিয়ে নিলাম। তাহলে একটা স্প্রিং প্রসারিত হলো, K1 স্প্রিংটা প্রসারিত হয়ে যাচ্ছে, K2 স্প্রিংটা কি হচ্ছে, সংকুচিত হচ্ছে। এবার এই যে ব্লকটাকে যে কোনো একদিকে সরানোর পরে আমি যদি ছেড়ে দেই, ব্লকটাকে ধরেন এই যে এইখান থেকে এইখানে x পরিমাণ সরিয়ে ছেড়ে দেওয়া হলো, ব্লকটিকে যে কোনো একদিকে x পরিমাণ টেনে ছেড়ে দেওয়া হলে ব্লকটি যে সরল ছন্দিত গতি লাভ করবে তার পর্যায়কাল কত। দেখেন এই ব্লকটাকে যে কোনো একদিকে যখন টেনে ছেড়ে দিবেন, সেটা একটা সরল ছন্দিত গতি লাভ করবে, এটার পর্যায়কাল কত। একটা জিনিস খেয়াল করেন, আপনাকে স্প্রিংটাকে, একটা স্প্রিংকে সংকুচিত করতে হচ্ছে, তাহলে এখানে যে বল F2 সমান K2 ইন্টু এক্স, আরেকটা স্প্রিংকে প্রসারিত করতে হচ্ছে, এটার জন্য বল F1 সমান K1x। তাহলে মোট বল F সমান F1 প্লাস F2 মানে K1 প্লাস K2 ইন্টু এক্স। আর মোট বলটাকে যদি আমি কে ইন্টু এক্স বলি, বল ধ্রুবক কে সমান K1 প্লাস K2। এখন আমরা জানি স্প্রিং এর বেলায় পর্যায়কাল টি সমান 2 পাই রুট ওভার এম বাই কে। তাহলে টি সমান 2 পাই রুট ওভার এম ডিভাইডেড বাই কে হচ্ছে K1 প্লাস K2। এই যে এটা হচ্ছে, আমি যদি কোনো একটা স্প্রিং এর মাঝখানে একটা ব্লক রেখে স্প্রিংটাকে যে কোনো একদিকে টেনে ছেড়ে দেই, সেক্ষেত্রে তার পর্যায়কাল। এখন এইখানে আমরা যদি মোট শক্তির কথা চিন্তা করি, স্প্রিং এ সঞ্চিত মোট শক্তির পরিমাণ ধরেন বের করতে বলল। স্প্রিং এ সঞ্চিত মোট শক্তি হাফ K1x² প্লাস হাফ K2x²। একটা সংকুচিত হচ্ছে, সংকুচিত হওয়ার সময় সে সংকুচিত হয়ে শক্তি সঞ্চয় করতেছে, আরেকজন প্রসারিত হচ্ছে, সে প্রসারিত হওয়ার সময় প্রসারিত হয়ে শক্তি সঞ্চয় করতেছে। তাহলে আমরা দুইটা শক্তি থেকে কি পাবো, স্প্রিং এর মোট শক্তিটা পেয়ে যাব। সো এই হচ্ছে মোটামুটি স্প্রিং রিলেটেড যত ঝামেলা আছে সেই ঝামেলাগুলা আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ। স্প্রিং নিয়ে আপনারা যদি এই জিনিসগুলা মাথায় থাকে, যে কোনো প্রশ্ন আশা করি সলভ করতে পারবেন। এইবার
আমি যাব হচ্ছে সরল দোলকে, সিম্পল পেন্ডুলাম বা সরল দোলক। আমি একেবারে সরল দোলকের প্রতিটা রাশিমালা আরেকবার একটু ডেভেলপ করে দিব। দেখেন, এই যে ধরেন একটা সরল দোলক, সরল দোলকের একটা বব আছে, তাহলে সুতার দৈর্ঘ্য প্লাস হচ্ছে ববের ব্যাসার্ধ, এটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য। এল সমান সুতার দৈর্ঘ্য ছোট এল প্লাস ববের ব্যাসার্ধ ছোট আর, তাহলে এল ইকুয়ালস টু এল প্লাস আর। টি সমান 2π√L/g, এটা আমরা জানি। এখন এইখানে আমাদের যে ববটাকে 4 ডিগ্রি এর মাঝে কৌণিক সরণ রাখতে হবে। এখন এখানে বেশ কিছু কোশ্চেন আছে, আমি কোশ্চেনগুলো একটা একটা করে করি। 1 নাম্বার, লিফটে সরল দোলক নেওয়া হলে আমি একটা লিফটে একটা সরল দোলক নিব, যদি লিফটটা এ ত্বরণে ঊর্ধ্বগামী হয়, লিফট এ ত্বরণে ঊর্ধ্বগামী হলে, দেখেন একটা লিফট এ ত্বরণে ঊর্ধ্বগামী হচ্ছে, এ ত্বরণে ঊর্ধ্বগামী হচ্ছে, তাহলে লিফটের মধ্যে কেউ যদি দাঁড়িয়ে থাকে, তার ওজন mg খাড়া নিচের দিকে কাজ করতেছে, প্রতিক্রিয়া বল আর উপরের দিকে কাজ করতেছে, সো আর মাইনাস mg সমান ma, সুতরাং তার উপরে যে প্রতিক্রিয়া বল আর সমান m ইন্টু জি প্লাস এ, সুতরাং ওই ভদ্রলোক যে ত্বরণ অনুভব করবেন সেটা জি প্লাস এ। তাহলে লিফট এ ত্বরণে ঊর্ধ্বগামী হলে পরিবর্তিত দোলনকাল টি সমান 2π√L ডিভাইডেড বাই জি প্লাস এ। সো সরল দোলকের দোলনকাল অ্যাকচুয়ালি কি হবে? কমে যাবে, দোলনকাল কমে যাবে। এখন যদি লিফট এ ত্বরণে নিচের দিকে নামে, একটা লিফট ধরেন এ ত্বরণে নিচের দিকে নামছে, তাহলে লিফটের মধ্যে যে ভদ্রলোক দাঁড়ানো আছেন, লিফটের মধ্যে কেউ একজন দাঁড়ানো আছেন, এটা তার ওজন mg, অভিলম্ব প্রতিক্রিয়া বল আর, এ ত্বরণে লিফট নিচের দিকে নামতেছে, তাহলে আমার এই যে দেখেন mg মাইনাস আর সমান ma, আর ইকুয়ালস টু m ইন্টু জি মাইনাস এ, তাহলে দোলনকাল টি ইকুয়ালস টু 2π√L/g মাইনাস এ। এখন যদি লিফট কোনো কারণে দড়ি ছিঁড়ে নিচের দিকে পড়তে শুরু করে, লিফট যদি দড়ি ছিঁড়ে নিচের দিকে মুক্তভাবে পড়তে থাকে, তাহলে এ সমান জি হয়ে যাবে, টি সমান হবে 2π√L/g মাইনাস জি, মানে অসীম। অসীম মানে আসলে কি? অসীম মানে সরল দোলক দুলবে না,
অসীম মানে এই না সে আসলে দুলবে, অসীম বলতে বোঝানো হচ্ছে তার দোলনকাল এত বেশি সে আসলে দুলতেছে না। সুতরাং তার মানে লিফট যদি দড়ি ছিঁড়ে নিচের দিকে মুক্তভাবে পড়তে থাকে, সরল দোলক দুলবে না। আশা করি বুঝতে পারছেন এটা। এরপর দেখেন এটা ছিল যদি লিফটে সরল দোলক তুলে ফেলি। এবার নেক্সট 2 নাম্বার, সমতরণে গতিশীল গাড়িতে সরল দোলক রাখা হলে। ধরেন একটা গাড়ি সমতরণে গতিশীল, এই গাড়িতে যদি একটা সরল দোলক আমরা রাখি সেক্ষেত্রে কি হবে? সো ধরেন ফর এক্সাম্পল এটা একটা গাড়ি, এই গাড়িটা সমতরণ এতে গতিশীল, এ সমতরণে গতিশীল, এই গাড়ির ভিতরে একটা সরল দোলক রেখে দিছেন। তাহলে এই ক্ষেত্রে দোলনকাল কিরকম হবে, সুতার টান বল কিরকম হবে, এই জিনিসপত্রগুলো আমাদের জানতে হবে। দেখেন এইটা সরল দোলক, গাড়িটা এ ত্বরণে গতিশীল হলে সরল দোলকটার উপরে পিছনের দিকে একটা এম এ বল চলে আসবে, আর সুতা বরাবর ওজন এমজি কাজ করবে। তাহলে আমার যে লব্ধি যে বল, এই লব্ধি বলটা হবে এম এ এবং এমজি এর লব্ধি। তাহলে লব্ধি ত্বরণটা হবে এ এবং জি এর লব্ধি। সো তাহলে আমার পর্যায়কাল টি সমান হবে 2 পাই √ এল বাই √a স্কোয়ার প্লাস জি স্কোয়ার। সো আবার রিপিট করতেছি, আমার যদি একটা গাড়ির মধ্যে একটা সরল দোলক থাকে, গাড়িটা এ ত্বরণে চলতে শুরু করে, গাড়ি সামনের দিকে এ ত্বরণে চললে সরল দোলকটা তার জড়তার কারণে উল্টা দিকে একটা এম এ বল অনুভব করবে। সুতরাং লব্ধি ত্বরণ হচ্ছে এ এবং জি এর লব্ধি। তাহলে লব্ধি ত্বরণ √a স্কোয়ার প্লাস জি স্কোয়ার। সেখান থেকে অ্যাকচুয়ালি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে পর্যায়কাল টি সমান 2 পাই √ এল বাই a স্কোয়ার প্লাস জি স্কোয়ার, এটা হচ্ছে পর্যায়কাল। এখন আপনাকে যদি কেউ বলে সুতার টান বল কত, এই যে সুতার যে টান বল, এই টান বলটা যদি T1 হয়, সুতার টান বল T1 সমান √m² g² প্লাস m²a²। আর এই সুতাটা উলম্বের সঙ্গে যদি থিটা কোণে থাকে, সুতা উলম্বের সাথে থিটা কোণে থাকলে tan থিটা ইকুয়ালস টু এম এ বাই এম জি অর এ বাই জি। এগুলা হচ্ছে যদি একটা সমতরণে গতিশীল গাড়িতে আমি সরল দোলক রাখি। ওকে, 3 নাম্বার, মহাশূন্যে একটি সরল দোলক নেওয়া হলে দোলনকাল কি হবে? অসীম হবে। কারণ মহাশূন্যে জি এর মান 0। আরো একটা সিনারিও আছে সরল দোলক নিয়ে, আরো একটা সিনারিও আছে, 4 নাম্বার একটা সিনারিও, সেটা হচ্ছে সরল দোলকের বব যদি
ফাঁপা হয়, ববকে পানিপূর্ণ করে ববের তলায় একটি ছিদ্র করে ববকে দুলতে দেওয়া হলো। পর্যায়কাল কিভাবে পরিবর্তিত হবে? কোশ্চেনটা খেয়াল করেন। সরল দোলকের ববটা ফাঁপা, ববকে পানিপূর্ণ করে ববের তলায় একটা ছিদ্র করে ববকে আপনি দুলতে দিছেন, তাহলে পর্যায়কালটা কিভাবে পরিবর্তিত হবে সেটা জানা দরকার। সো আমার তাহলে সরল দোলকের বব, এইখানে একটা বব নিলাম, ফাঁপা একটা বব, ফাঁপা ববকে পানিপূর্ণ করছি, নিচে একটা ফুটা করে দিছি যাতে ফুটা দিয়ে কি করতে পারে, পানিটা পড়ে যেতে পারে। সবসময় মাথায় রাখবেন কার্যকর দৈর্ঘ্য হচ্ছে ঝুলন বিন্দু থেকে ববের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। কার্যকর দৈর্ঘ্য ঝুলন বিন্দু হতে ববের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। এখন শুরুতে ভরকেন্দ্র আছে ঠিক মাঝে, একেবারে শুরুতে ভরকেন্দ্র ববের ঠিক মাঝখানে। এখন যতই পানি পড়তে শুরু করবে ভরকেন্দ্রটা নিচের দিকে নামতে শুরু করবে, দেখেন উপরের দিকটা ফাঁপা হয়ে গেছে। পানি পড়তে শুরু করলে ভরকেন্দ্র নিচের দিকে নামতে শুরু করবে, ফলে এল বাড়বে, টি বাড়বে। তাহলে শুরুতে যে পর্যায়কাল ছিল সেখান থেকে পর্যায়কাল বাড়বে। এরপর পানি অর্ধেকের বেশি পড়ে গেলে ফাঁপা ববের ভর যখন পানি সহ ববের ভর অপেক্ষা বেশি হবে, তখন ভরকেন্দ্র মধ্যবিন্দুর উপরে উঠে আসবে। তাহলে এল কমে টিও কি হবে, কমে যাবে। তাহলে পর্যায়কালটা শুরুতে কি হয়, বাড়তে থাকে, বাড়তে থাকার পরে আবার একসময় পর্যায়কালটা কমে যায়। এইভাবে অ্যাকচুয়ালি সরল দোলকের বব যদি ফাঁপা হয় তাহলে এই যে পর্যায়কালের পরিবর্তনটা আমরা দেখে ফেললাম। সো সরল দোলক রিলেটেড আর কোনো ঝামেলা আশা করি ইনশাল্লাহ আপনাদের হবে না। সো এখন আসেন সরল দোলকে আমাদের আরেকটা জিনিসের ব্যবহার থাকে, সেটা হচ্ছে সেকেন্ড দোলক। আচ্ছা, সেকেন্ড দোলক কি, যার পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড।
তাহলে সেকেন্ডে একটি টিক দেয়, দিনে ৮৬,০০০ টিক বা অর্ধদল দেয়। তাহলে দিনে পূর্ণদল দেয় কয়টি? এখন আমরা এই সেকেন্ড দোলকের সাহায্যে সময় হারানো এবং সময় লাভের ইস্যুগুলো পড়ে আসছি। আমরা জিনিসটা একটু রিভিউ করে রাখি। সময় হারানো এবং সময় লাভ। সময় হারানো, সময় লাভ। আমরা একাডেমিকের সময় এই জিনিসগুলোর অনেক ডেপথ ডিটেইলস পড়ছি, কিন্তু এখন যেহেতু অ্যাডমিশনে কিন্তু পরীক্ষায় আমরা অনেক ইজিলি ম্যাথগুলো করতে পারি। সো আমি দেখায় দিব একাডেমিকে কেমনে আপনি ম্যাথ করবেন আর অ্যাডমিশনে কেমনে ম্যাথ করবেন। মানে হচ্ছে বোর্ড পরীক্ষায় আসলে আবার ওই অ্যাডমিশন টেস্টের মতো ধুমধাম বসাই দিয়েন না। দেখেন আপনাদের রাইট না ওই অ্যাডমিশন প্রিপারেশনের ছোট্ট একটু সমস্যা, ওই ছোট্ট একটু সমস্যা হচ্ছে অ্যাডমিশনের শর্টকাট শিখে ফেলে আবার বোর্ড পরীক্ষায় শর্টকাট মেরে দিয়েন না। তো আমি এই জন্য দুইটা মেথডই পড়াবো, করাবো, এবং আমি বলে দিব, লিখে দিব কোনটা বোর্ড পরীক্ষায় ইউজ করতে পারবেন, কোনটুকু বোর্ড পরীক্ষায় ইউজ করতে পারবেন না, না হলে কিন্তু খুব গ্যাঞ্জাম হয়ে যাবে। সো সময় কখন হারায় কখন লাভ করে, যদি আমার সময় হারাবে কখন, যদি পর্যায়কাল বাড়ে, টি বাড়ে, আর টি বাড়া মানে এল বাড়া, মানে হচ্ছে জি কমা। সময় লাভ করব যদি পর্যায়কাল টি কমে বা এল কমে বা জি কমে। এখন টি বাড়া মানে অ্যাকচুয়ালি কি? ধীরে চলা। টি কমা মানে কি? দ্রুত চলে। ধীরে চললে সময় আমরা হারাবো, দ্রুত চললে আমরা সময় লাভ করব। এখন দেখেন জিনিসটা হচ্ছে যে ধীরে চলতেছে, সে দিনে ৮৬,৪০০ সেকেন্ডে ৮৬,৪০০ থেকে কম টিক দিচ্ছে, সেটা হচ্ছে পরিবর্তিত দোলনকাল। আর যে দ্রুত চলতেছে সে ৮৬,৪০০ সেকেন্ডে ৮৬,৪০০ থেকে বেশি টিক দেবে। তাহলে এটা হচ্ছে সময় লাভের বেলায়। ওকে, এই জিনিসগুলো আমাদের একাডেমিকে পড়ায় ছিল, সেই জিনিসটা আমি ব্যবহার করলাম। এখন এই সেকেন্ড দোলকের সাহায্যে তিনটা কাজ করা যায়, তিনটা কাজ। সো পার্টিকুলারলি তিনটা কাজে আমি একটা একটা করে দেখাবো। এক হচ্ছে সেকেন্ড দোলকের সাহায্যে তাপমাত্রার পার্থক্য নির্ণয়। সেকেন্ড দোলকের সাহায্যে তাপমাত্রার পার্থক্য নির্ণয়। ধরেন আপনি কোন এক সময় সেকেন্ড দোলক বানাইছেন, তখন টি সমান 2π√L/g ছিল। এখন তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে, টি প্রাইম হয়ে গেছে 2π√L θ/g। আচ্ছা, টি প্রাইম না বলে টি থিটা বলি। টি থিটা, টি থিটা হচ্ছে পরিবর্তিত তাপমাত্রায় দোলনকাল। টি থিটা হচ্ছে পরিবর্তিত তাপমাত্রায় দোলনকাল। তাহলে এইখান থেকে আমরা টি থিটা বাই টি পাবো √L θ/L, থিটা স্কয়ার বাই টি স্কয়ার ইকুয়ালস টু L θ/L, কিন্তু L θ ইকুয়ালস টু L ইন্টু 1 প্লাস আলফা ডেল থিটা। অ্যাকচুয়ালি আমি রেকমেন্ড করব এইখানে আপনাদের অ্যাকচুয়ালি কিচ্ছু মনে রাখার দরকার নাই। দেখেন এই যে লিখে ফেললাম না, এটা করতে কি বেশি সময় লাগতেছে? বেশি সময় লাগতেছে না। সেখান থেকে ডেল থিটা বের করা যাবে টি থিটা স্কয়ার বাই টি স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই আলফা। সো এই আলফাটা কি?
আলফা হচ্ছে ব্যবহৃত পদার্থের, এই ব্যবহৃত পদার্থ কার? সুতার, কারণ তাপমাত্রার সঙ্গে সঙ্গে সুতার প্রসারণ বা সংকুচিত হবে, তাপমাত্রা প্রসারণ সহগ। তো সুতার যে তাপমাত্রা প্রসারণ সহগ সেটা হচ্ছে আমার আলফা। ওকে, খুবই ভালো কথা। এরপরে আমরা পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারি সেকেন্ড দোলক ব্যবহার করে। 1 নম্বর ব্যবহার ছিল কি? তাপমাত্রার পার্থক্য। 2 নম্বর হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয়। পাহাড়ের উচ্চতা নির্ণয়। একটা পাহাড় কত উঁচু সেটা জানা যায়। সো আবারও ধরেন এটা একটা পাহাড়, গ্রাউন্ড থেকে তার হাইট হচ্ছে এইচ। তাহলে গ্রাউন্ডে যদি জি হয়, এই এইচ হাইটে তার জিএইচ, সো জিএইচ ইকুয়ালস টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি, এটা আমরা জানি। আর এই যে দেখেন টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি, টি এইচ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি এইচ। আমি এখন আপনাদেরকে ডিফারেন্টলি একটা জিনিস বলি, এই যে ইকুয়েশন গুলা এগুলো লিখবো আমরা কিসের জন্য? একাডেমিক পরীক্ষার জন্য, এইচএসসি পরীক্ষার জন্য। তাহলে টি এইচ বাই টি ইকুয়ালস টু রুট ওভার জি বাই জি এইচ, মানে হচ্ছে আর বাই জি বাই জি এইচ হচ্ছে, দেখেন আমি যদি জি বাই জি এইচ করি আর প্লাস এইচ বাই আর হবে। সো এখান থেকে এইচ বাই আর ইকুয়ালস টু টি এইচ বাই টি মাইনাস 1 হবে। এইচ ইকুয়ালস টু টি এইচ বাই টি মাইনাস 1 ইন্টু আর হবে। এই যে দেখেন একাডেমিক এর ক্ষেত্রে আপনাকে পুরোটা এইভাবে আসতে হবে, কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে আপনি এইটা সরাসরি ব্যবহার করতে পারবেন। এইটা অ্যাডমিশন টেস্টে সরাসরি ব্যবহার করা যাবে। এইচএসসি পরীক্ষায় পুরোটা দেখাতে হবে। আপনি যদি এইচএসসি পরীক্ষায় এই ডিরেক্ট সূত্র বসার নাম্বার কেটে দিলে কিচ্ছু করার নেই। সো কেয়ারফুল থাকবেন একটু। আর ফাইনালি ছিল খনির গভীরতা নির্ণয়। যখন আমরা খনির গভীরতা নির্ণয়ে যাব, পৃষ্ঠ থেকে নিচে নামতেছি, পৃষ্ঠ থেকে নিচে নামতেছি, ধরেন ডি গভীরতায় নেমে গেছি, তাহলে এটা হচ্ছে আর মাইনাস ডি, এখানে জি, এই ডি গভীরতা এটা হচ্ছে জিডি। তাহলে জিডি ইকুয়ালস টু আর মাইনাস ডি বাই আর ইন্টু জি, এটা আমরা জানি মহাকর্ষ বিকর্ষ থেকে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, টি ইজ প্রপোর্শনেট টু 1/√g। তাহলে দেখেন টিডি বাই টি ইকুয়ালস টু √g/জিডি। এখন √g/জিডি ইকুয়ালস টু √r/r-d। সো বর্গ করে দেই, টিডি স্কোয়ার বাই টি স্কোয়ার সমান r/r-d। তাহলে r-d/r equals to t square by td square. So 1 minus d by r equals to t square by td square. এখন তাহলে d by r equals to হবে 1 minus t square by td square. সুতরাং d equals to 1 minus t square by td square
ইন্টু আর। এই যে এটাও অ্যাডমিশনে ব্যবহার করেন, কিন্তু এইচএসসি পরীক্ষায় ব্যবহার করেন না। তাহলে পর্যাবৃত্ত গতির মোটামুটি স্প্রিং, সেকেন্ড দোলক, এরপর হচ্ছে একটা সরল দোলক, এগুলার প্রতিটা সিনারিও, মানে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত বুয়েট ভর্তি পরীক্ষা বা ডিইউ ভর্তি পরীক্ষায় যত কোশ্চেন আসছে সব কোশ্চেনের থিওরি আমি পড়াই ফেলছি। এর বাইরে যদি কিছু পান সেটা পড়তে পারেন আপনি, বাট সেটা এখন পর্যন্ত কোনো অ্যাডমিশন টেস্টে আসে নাই। সো অ্যাডমিশন টেস্টে যা যা আসছে সব থিওরি আমার পড়ানো হয়ে গেছে। এখন আপনাদেরকে দুইটা জিনিস জাস্ট দেখাবো, গ্রাফ নিয়ে একটু ঝামেলা হয়। সো আমি একটু গ্রাফ দেখাবো। টি সমান 2π√L/g। তাহলে আমি যদি টি ভার্সাস জি গ্রাফ আঁকতে যাই, ধরুন পর্যায়কাল টি বনাম জি এর গ্রাফ আঁকতে যাব, সেক্ষেত্রে কি হবে দেখেন। যদি টি সমান আমি চিন্তা করি 2π√L ইন্টু 1/√g, তাহলে টি ইকুয়ালস টু কে ইন্টু 1/√g না? তার মানে y সমান কে ইন্টু 1/√x। দেখেন জিনিসটা, y সমান কে ইন্টু 1/√x। তাহলে এখন দেখেন x এর ভ্যালু যত বাড়বে y এর ভ্যালু তত কি হবে? কমবে। x এর ভ্যালু বাড়তে থাকলে y এর ভ্যালু কমতে থাকবে। সো এক্স এর ভ্যালু যদি বাড়তে থাকে, ওয়াই এর ভ্যালু যদি কমতে থাকে, এবং এইটা অ্যাকচুয়ালি কিরকম গ্রাফ হবে? সরলরৈখিক? অবশ্যই না, এটা বক্ররেখায় আসবে। কারণ দেখেন এখানে কিন্তু এক ঘাতি নাই। সো একটু অন্যভাবে চিন্তা করেন, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার ইন্টু 1/x। সো ওয়াই সমান কে ইন্টু 1/√x, মানে হচ্ছে ওয়াই স্কোয়ার সমান কে স্কোয়ার ডিভাইডেড বাই 1/x। তার মানে এটা একটা প্যারাবোলা হয়ে যাচ্ছে না? জিনিসটা খেয়াল করেন, এটা একটা প্যারাবোলা হচ্ছে যেখানে এক্স এর মানও 0 হওয়া সম্ভব না, আবার ওয়াই এর মানও 0 হওয়া সম্ভব না। তাহলে এইটা একটা প্যারাবোলিক শেপ হবে, কিন্তু এটাকে আসলে আমরা এক্সপোনেনশিয়াল বলতে পারি। এই যে জি এর মান যত বাড়তেছে টি এর মান তত কমে আসতেছে, আর জি এর মান যত কমে আসবে, জি এর মান যদি 0 হয়ে যায় টি এর মান তখন অসীম হবে। সো কোনোটাই টাচ করবে না, কোনো অক্ষকে কোনোটাই টাচ করবে না। সো গ্রাফগুলো না এইভাবে আপনারা গ্রাফ মুখস্থ করতে যান না, গ্রাফের প্রপার্টি বা ধর্মগুলা শিখেন। সো আসলে একই জায়গা থেকে অসংখ্য গ্রাফ আঁকা যায়। আপনারা শুধু গ্রাফ যখন থাকবে সেই ফাংশনটা দেখে গ্রাফটা আঁকবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর এখানে এনার্জির যে গ্রাফগুলা ছিল, আমরা যদি এনার্জির গ্রাফগুলোর কথা চিন্তা করি, শক্তি বনাম সময় লেখচিত্র। দেখেন একটা যদি বিভব শক্তি হয়, আরেকটা কি হবে? গতি শক্তি হবে। গ্রাফগুলো এরকম হবে, এটা 0, ধরেন এটা t/2, এটা -t/2। তাহলে শূন্য সময়ে বস্তুটার সাম্যাবস্থানে, যেটা সাম্যাবস্থান, সাম্যাবস্থান থেকে যদি যাত্রা শুরু করি, সাম্যাবস্থানে বেগটা তার সর্বোচ্চ হয়। তাহলে সাম্যাবস্থানে বেগ যদি সর্বোচ্চ হয়, এই যে এটা 0 পয়েন্টে হচ্ছে সাম্যাবস্থান। তাহলে এটা হচ্ছে গতি শক্তির গ্রাফ। আর সাম্যাবস্থানে বিভব শক্তিটা কি হয়? মিনিমাম হয়। এখন এগুলাকে অনেকভাবে ট্রান্সলেট করা যায়। একটা জিনিস খেয়াল করেন, t/2 মানে কি আসলে a, -t/2 মানে হচ্ছে মাইনাস a। সো একটা কণা যখন সরল সন্ধিত গতিতে চলে, সে পর্যায়কালের অর্ধেক সময়ে সে আসলে এক দিকের একটা বিস্তারে যাবে।
পর্যায়কালের বাকি অর্ধেক সময়ে সে অন্য দিকের আরেকটা বিস্তারে আসবে। একটা সরল দোলক দিয়ে দেখে আপনাদেরকে। এই যে একটা সরল দোলক, ধরেন সে এখান থেকে যাত্রা শুরু করলো, সে এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এইটুকু যেতে তার সময় লাগবে t/4। আবার এখান থেকে এইটুকু ফেরত আসতে তার সময় লাগবে কত, t/4। এইবার আবার এইখান থেকে এইখানে ফেরত আসতে তার সময় লাগবে t/4। এবং অ্যাগেইন তার এখান থেকে এখানে ফেরত যেতে সময় লাগবে t/4। সো টোটাল খেয়াল করেন, সাম্য অবস্থান থেকে একদিকে গেছে, তারপর ওই দিক থেকে আবার উল্টা দিকে ফেরত আসছে, এইভাবে সে দুলতেছে না। সো সাম্য অবস্থান থেকে যে কোনো বিস্তারে তার যেতে সময় লাগতেছে t/4, তার মানে আমি এখানে ভুল লিখছি অলরেডি, এটা t/4 হবে। আর এদিকে এটা কি হবে, -t/4 লেখা যায়। সাম্য অবস্থান থেকে যে কোনো একটা বিস্তারে যেতে তার সময় লাগে কত, t/4। তাহলে সাম্য অবস্থানের রেসপেক্টে আমার এতে যেতে সময় লাগবে t/4, আবার সাম্য অবস্থানের রেসপেক্টে উল্টা দিকে মাইনাস এতে যেতে সময় লাগবে কত, -t/4। সো আমি এই গ্রাফটাকে একটু আরেকটু ডিফাইন করব। কেন? কারণ আপনাদের গ্রাফ নিয়ে সমস্যা থাকে প্রচুর। ধরেন এটা হচ্ছে বেস লাইনটা, শূন্য সময় এখান থেকে শুরু করব। দেখেন এটা হচ্ছে 0, এটা t/4, t/2, তাহলে t/2 তে সেইখানে আসছে, এটা 0, -t/4, এদিকে গেলে -t/2। এখন এই গ্রাফটা হচ্ছে উইথ টাইম এক্স এর গ্রাফ, এক্স আর এদিকে হচ্ছে টাইম টি। এখন আমি যখন এনার্জি আঁকবো, হাফ kx² আঁকবো, ই সমান হাফ kx², পটেনশিয়াল এনার্জি। তাহলে জিনিসটা বুঝেন, জিরো টাইমে জিরো, সাম্য অবস্থায় জিরো, t/4 সে কি ম্যাক্সিমাম নাই, এদিকে ম্যাক্সিমাম, t/4 এদিকে ম্যাক্সিমাম। আবার -t/4 ওইদিকে কি হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে পটেনশিয়াল এনার্জি আমার, এই যে পটেনশিয়াল এনার্জি গ্রাফ, এটা হচ্ছে t/4, এটা হচ্ছে -t/4। তাহলে t/4 এটা কি তার বিস্তার এ, এটা হচ্ছে তার বিস্তার এ, -t/4 তার বিস্তারটা কত, মাইনাসে, তাহলে এটা হচ্ছে বিস্তার এ, এটা হচ্ছে মাইনাসে। এখন একটু আগের গ্রাফের সঙ্গে মিলাই দেই, এই যে দেখেন তো, t/4 এতে আছে, -t/4 মাইনাস এতে আছে। সো অনেক সময় গ্রাফ থেকেও কোশ্চেন করা যেতে পারে যে কখন কোথায় পৌঁছাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। সো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিতে আর কিছু নাই।